শেখ হাসিনার বিচার নিয়ে কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এটা হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ কেবল না, আভ্যন্তরীণভাবেও বলা হচ্ছে যে এইটা আরো ভালোভাবে হ্যান্ডেল করা যেত, যাতে বিতর্ক না থাকে। আমি এই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা দেখাই, ভিডিওর একটা অংশ দেখাই। কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিডন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজড টু। হ্যাঁ, শেখ হাসিনা এগেইনস্ট এ সার্টেনলি ভেরি স্ট্রং মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই। দর্শক বুঝতে পারছেন, এই যে আমির হোসেন, আমি জানি না ওনার ব্যাকগ্রাউন্ড কি, আইনজীবী হিসেবে কি। যেদিন সাজার রায় হলো তারপরে উনি হাসতেছেন, উনি বলতেছেন উনি দুঃখিত, হ্যাঁ, কিন্তু ওনার এক্সপ্রেশন মনে হচ্ছে যেন উনি সন্তুষ্ট। তো রাষ্ট্র নিযুক্ত করছে, রাষ্ট্র আরো তো স্ট্রং একজন আইনজীবী দিতে পারত, যেটা খান পান্নার কে অ্যালাউ করেনি কি কি প্রসেসগত ত্রুটির কারণে। যেটাই খান পান্না থাকলে এটা ভালো যুক্তি তর্ক হতো, সেটাকে আরো একটু মনোযোগ হতো, গুরুত্বটা পাইতো। যার কারণে হয়েছে কি, দেখেন আপনি অনেক ভালো একটা কাজ করলেন, এই ব্যাপারে বিচারের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনার ধরেন প্রমাণ খুব শক্ত প্রমাণ, কিন্তু সাক্ষী দুর্বল। প্রমাণগুলো ছিল খুব স্ট্রং, আবেগ, অনুভূতি, প্রমাণ সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে হ্যান্ডেল করলেন এটা কিন্তু অনেকটা ওই যে দেখ না, জুলাই গণহত্যা হচ্ছে, আপনি শত শত মানুষকে ঢুকাই দিয়ে কেসটাকে হালকা করে দিচ্ছে, অনেকটা আমার কাছে মনে হচ্ছে তেমনটাই। এমনকি ডেভিড বার্গম্যান, যিনি একেবারে শেখ হাসিনার শত্রু ছিল এইরকম, কারণ তখন যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল নিয়ে তার যে বিশ্লেষণগুলো, তার অবজারভেশনগুলো পছন্দ করেন, এমনকি তাকে দেশে আসা পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই ডেভিড বার্গম্যান বলছেন যে শেখ হাসিনার এই বিচারে দুটি গুরুতর সমস্যা আছে। প্রথমত, আদালতের নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিয়ে একেবারে সাধারণ যে প্রশ্নগুলো তোলা উচিত ছিল সেগুলো তুলতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় সমস্যা হলো, বিচারকেরা নিজের উদ্যোগেও প্রমাণগুলো কঠোরভাবে খতিয়ে দেখেননি। সব ক্ষেত্রে না হলেও অন্তত কয়েকটি ক্ষেত্রে তা হয়েছে। প্রসিকিউশনের পেশকৃত চিত্র এবং তাদের দেওয়া সাক্ষী প্রমাণ দ্বারা কি প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আদালত প্রসিকিউশনের অবস্থানকেই মেনে নিয়েছেন বলে মনে হয়েছে। আসামি পক্ষের দুর্বল আইনি লড়াইয়ের কারণে বিষয়টা আরো বেশি সমস্যাজনক হয়েছে। ওই যে আসামি পক্ষের যেই আইনি লড়াইটা রাষ্ট্র যেহেতু দিছে, দুর্বল চিত্তের একজনকে দিছে, এই দুই সমস্যার ফলে আদালত বিচারের রায়ে যেসব যুক্তি নিয়ে এসছে তার ভিতরে কিছু ত্রুটি দেখা গেছে। যেমন ফোন কল, উপাচার্যের সাথে হাসিনার ফোন কল, ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনার কুখ্যাত রাজাকার মন্তব্যের পর ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এর ফলে আন্দোলন আরো উত্তালে ওঠে। সেই মন্তব্যের কয়েক ঘন্টা পর উপাচার্যের সঙ্গে তার ফোন আলাপটি হয়েছিল। প্রসিকিউশন যুক্তি দিচ্ছে যে এই ফোন কল প্রমাণ করে হাসিনা ছাত্রদের হত্যার করার আদেশ দিয়েছিলেন। না, এটা প্রমাণ করে না, বরং পুলিশের সাথে যে কথোপকথন, সেটা ওই যে সামনে যাকে পাবা তাপসের সাথে, সেই বিষয়গুলির উপর জোর দেওয়া উচিত ছিল। এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়টা না আনা হলো, তখন তো আসামি পক্ষের যে রাষ্ট্র নিযুক্ত উকিল, সে স্ট্রংলি এটা নিয়ে আর্গুমেন্ট করবে, কিন্তু সেই আর্গুমেন্ট করার মতন উকিল তিনি নন। এমনই মনে হচ্ছে যেন একটা বানানো চানানো নিজেদেরই লোক দিতে হয় তাই দিছে, এরকম একটা অবস্থা। ফলে হয়েছে প্রথম মামলার রায়ের পরেই কিন্তু এই আলোচনাগুলো এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন আন্তর্জাতিক মহল কিন্তু বলছে যে ঘটনা সত্য। যেমন হিউম্যান রাইটস ওয়াচের দেখলাম যে এটার আরো ভিকটিমদের, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু এটা স্বচ্ছ, জবাবদিহি, আরো আন্তর্জাতিক মানসম্পন্ন, এই জিনিসটা রক্ষিত হয়নি, কিন্তু এই বিষয়টা লঙ্ঘিত হয়েছে।
এটা একটা খসখস হয়ে থাকবে। এটার আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, যৌক্তিকতা নিয়ে বা রায়ের দিক নিয়ে যে এই রায়টা বেঠিক এটা কেউ বলবে না। কিন্তু ওই যে প্রক্রিয়াগত কারণে কিন্তু জিনিসটা কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল। এটার সুযোগ হয়তো কোনো আন্তর্জাতিক মহল নিতে পারে। এমনকি ভারতও বলতে পারে যে বিচার তো সঠিক হয়নি। এই যে হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্য, এই যে জাতিসংঘের মন্তব্য, এই যে ডেভিড বার্গম্যান তার মন্তব্য, এগুলি আরেকটু কেয়ারফুল হওয়া দরকার ছিল।